সরকার প্রধান, ঐক্যমত্য কমিশনের প্রধান, তার সঙ্গে যারা আমরা কাজ করছি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্তত অধিকাংশ রাজনৈতিক দল জনগণের যে ম্যান্ডেট যেটা বোঝা যায়, যে সার্ভেগুলো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কি মতামত আসছে, এর প্রতি শ্রদ্ধা রেখে এমন সংস্কার, এমন কিছু নিয়ম পদ্ধতি আমরা এই জুলাই সনদ অন্তর্ভুক্ত করি যেন জন আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে। জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য লিগাল এক্সপার্টরা যেসব মতামত দিয়েছেন, সংবিধান আদেশ কনস্টিটিউশন অর্ডারের কথা ছিল, রেফারেন্ডাম গণভোটের কথা ছিল, সেই সব আলোচনা এখন একটা প্রায় চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হতে পারে। সেখানে প্রশ্ন আসছে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে কি পদ্ধতিগত জটিলতা আসতে পারে, সেটাও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এই নির্বাচন হয়ে গেলে তাই নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে জুলাই সনদের সব বিষয়গুলো বাস্তবায়িত হবে কিনা, নাকি যারাই নির্বাচিত হবেন তারা এসে আবার নতুন কোন প্রতিবন্ধকতার কারণ ঘটাবেন কিনা, এই সব ফাঁক ফোকরকে বন্ধ করে সিদ্ধান্তের পূর্বে যারা ঐক্যমত্য কমিশনে কাজ করছেন আমাদের সকলকেই এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি কোন রাজনৈতিক দলের উচিত নয় রাজনীতিতে নতুন করে কোনো সংকট তৈরি হয় এমন পথে যাত্রা করা। সেজন্য আমরা শুধু বক্তৃতায় বলবো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজের সময় আমরা দেখি যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই ব্যক্তির স্বার্থের চেয়ে, দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ যদি বড় করে আমরা দেখতে পারি, তাহলেই হয়তো আমরা জাতির এই সময়টা একটা ঐক্যবদ্ধ জায়গায় ইনশাআল্লাহ আমরা পৌঁছাতে পারবো। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, জোরের আজান হয়ে সময় বেশ লম্বা হয়েছে। আমাদের শহীদ আবরার পৃথিবীর সাথে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু তার জন্য শর্ত হলো সে সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন, এদেশের সমস্ত নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন, সমস্ত অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্য দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন, পানি দেবেন না, আপনি আমাদের কাছ থেকে সব নিয়ে যাবেন। আওয়ামী লীগের শাসনের আমলেই তো শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছু দিয়ে দিয়েছি, অনেক মন্তব্য তারা করেছে। ওই যে বললেন আমাদের একজন আলোচক জালাল ভাই, ভারতের ভালো আমাদের ভালো, ভারত ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো তারা আমাদের দেশটাকে স্বাধীন মনে করেন। তাদের বুদ্ধিজীবীরা বলতো যে 47-এর সীমানাটা রবানকে মুছে ফেললে পারলে ভালো হতো। ফলে এরা আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো মনে করে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেতা শফিউল আলম প্রধান মরহুম এই জন্যই কিন্তু আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ ছিলেন বাংলাদেশে। কখনো তিনি দিল্লি দাসত্ব, দিল্লি প্রভুত্বকে কোনদিন বাংলাদেশে গ্রহণ করেননি, তার বিরুদ্ধে আজীবন তিনি উচ্চ কণ্ঠ ছিলেন, প্রতিবাদী ছিলেন। সেই সংগঠন হচ্ছে জাকপা। আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে তারা এই মূল্যবান আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন। আমিও এখানে শুধু কথা বলার সুযোগ পেলাম। ফলে আমরা মনে করি আগামী ডিসেম্বরে অর্থাৎ নির্বাচনী যে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা, 26 সালের ফেব্রুয়ারির সম্ভব নির্বাচনের যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাত্রা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আমাদের এই হাজার হাজার কোটি কোটি মানুষের আত্মদানের সুফল যদি ফিরিয়ে আনতে হয়, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আমাদের সেই আশা আমাদের পূরণ করতে হবে। প্রোভাইডেড আমরা বলেছি বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নতুন সংস্কারের মধ্যে দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা, যার ভিত্তিতে নতুন একটি রাষ্ট্র, নতুন একটি বাংলাদেশ তৈরি হবে। যে রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্র কাঠামোয় যারাই নির্বাচিত হয়ে যাবে তারা আর নতুন করে ফ্যাসিস্ট হবে না, নতুন করে হাসিনার পয়দা হবে না, এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে তৈরি করতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হওয়ার পরে জাতির কাছে কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার এমন সংস্কার করবো, কেউ করবে না যে আমরা ফাঁদ কোন রাজনৈতিক দল বা কোন ছাত্র সংগঠনের জড়িত ছিল না। সে নামাজ পড়তো, চলাফেরায় তাকে মনে হতো শিবির করে। সে সময় সারা বাংলাদেশে রাজনীতির একটা ট্যাগ লাগানো শুরু হয়েছিল
একটু নামাজি, একটু ভালো ছেলে, চলতে গেলে তার টাকনুর উপরে কাপড়, তাহলে তুমি শিবির পড়ো। হলের মধ্যে সকালে কোরআন পড়ো, জামাতে নামাজে যাও, লোকদের নামাজে রাখো, তাহলে তুমি শিবির। বিশ্বজিৎকে হত্যা করেছে তা হিন্দু ছেলে, তাকে হত্যা করেছে তা বলে শিবির সন্দেহ। সে বলেছে আমি, তাও তাকে ক্ষমা। তো আবরার ফাহাদের যতটুকু জানা গেছে সে কোনো ছাত্র সমাজের সাথে যুক্ত ছিল না। দেশপ্রেমিক মেধাবী ছাত্র হিসেবে ভারতীয় আধিপত্যবাদকে সে কখনো বরদাস্ত করেনি। তিস্তার পানি নিয়ে সে লিখেছিল, ফেনী নদী থেকে আমাদের পানি নিয়ে যাবে ভারত, আমাদের গ্যাস নিয়ে যাওয়া। তারপরে সে কলকাতার বন্দরের ইতিহাস ওই ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিল, স্বাধীনতার অব্যবহিত পর যখন বাংলাদেশে মোংলা বন্দর তৈরি হয়নি, এখানে পোর্ট ছিল না, 6 মাসের জন্য তখন তদানীন্তন পাকিস্তান সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল ভারতের কাছে, ভারত অনুমতি দেয়নি। সেই ভারত আবার আমাদের মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর ব্যবহার করা, আমাদের বিদ্যুতের ট্রানজিট করিডোর ব্যবহার করে কানেক্টিভিটির ধোঁয়া তুলে আমাদেরকে আধিপত্যবাদের নানান ছবলে তারা গ্রাস করতে শুরু করেছিল। এর বিরুদ্ধে কিন্তু আপনার ফাহাদ সেখানে তার ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিয়েছিল। এই অপরাধে ছাত্রলীগের লোকেরা তাকে নির্মমভাবে পিটাতে খুব বিরল ইতিহাস, বিরল ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেধাবী ছাত্ররা, এমন না যে রাস্তার কুলি মাস্তান, বাইরের কোনো পেশাদার খুনি সেখানে আনা হয়েছিল, সব আসামি যাদেরকে আদালতে আইনের আশ্রয় দেওয়া হয়েছে সবার পরিচয়, তারা ছিল বুয়েটের ছাত্র। তার এই হত্যাকাণ্ড দুটো প্রশ্নের জন্ম দিয়েছে জাতির কাছে, যে এত নিষ্ঠুর, অমানবিক, পৈশাচী, নৃশংস খুন করতে পারে কোন মানুষ, তার মধ্যে কোনো মানবতা, মনুষ্যত্ব নেই, তারা পশুত্ব হওয়া ছাড়া তাকে পিটিয়ে নৃশংসতার মধ্য দিয়ে এমন ভাবে খুন করেছে, অসহায় নিতক দেহ। কখনো কখনো সে বমি করছিল, সে পানি চাচ্ছিল, তাকে পানি দেয়া, তার মেধাবী ছাত্রের দেহটা নিতাপ হয়ে গেল। জাতির কাছে প্রশ্ন উঠেছে যে তাহলে সেরা বিদ্যাপীঠে এদের মেধা, এদের মনন, এদের লেখাপড়া, এদের শিক্ষা, এদের ক্যারেক্টার, এদের ক্যারিয়ারের কি মূল্য আছে? এরা কি মানুষ না পশু? তারা এমন শাসক এখানে বসাবে, এমন রাজনীতি এখানে করাবে, এমন অর্থনীতি এখানে চালাবে, এমন বাজার তারা বানাবে, এমন ফরেন পলিসি তারা করাবে, ওখানে থেকে রিমোট কন্ট্রোল করবে, চলতে হবে তাদের কথায়। এটাই হচ্ছে এক ধরনের আধিপত্যবাদ। আমরা যারা সন্তুষ্ট হয়ে যাই যে না আমরা তো ঠিকই আছি, না আমরা ঠিক নেই। আজকে তিস্তার কারণে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ অসহায় হয়ে যাচ্ছে। আজকে আমরা তাদের 54টা নদী বাঁধ এবং গ্রোয়েন নির্মাণ করে পানি প্রবাহ ভারত বাধা দিয়েছে, যার কারণে ফারাক্কা, তিস্তার প্রভাব আমাদের দেশকে বর্ষা মৌসুমে বন্যায় ভাসিয়ে দেয়, শুকনা মৌসুমে মরুভূমিতে করে চতুর্দিক থেকে শোষণ করে নিচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আমরা ফাঁদ প্রতিবাদ করেছি। সে রাজনীতি করতো না, কিন্তু মেধার কারণে সে দেশের প্রতি তার দরদ জেগেছিল। ছাত্র জীবনে পড়তে বসে দেশের প্রতি, জাতিসত্তার প্রতি তার এত দরদ, এত আবেগ, এত প্রেমকে আমরা শ্রদ্ধা করি। আমাদের দেশের সন্তানদের আমরা থেকে শিক্ষা নিতে হবে। ফলে আধিপত্যবাদী এই শক্তি চতুর্দিক থেকে আমাদের ঘেরাও করা আছে। ভারতের জনগণ আমাদের শত্রু। এখন যারা সেই দেশটা শাসন করছেন, সেই শাসকরা কখনো আমাদের দেশের সঙ্গে সব প্রতিবেশী সুলভ আচরণ করেন। তারা বর্ডার কিলিং এর কথা বলেন, আমাদের পানি সমস্যার কথা বলেন, ট্রানজিট করিডোরের নামে আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের কোনো সুযোগ সুবিধা তারা দিচ্ছে না। আমাদের বন্দর তারা ব্যবহার করবে। এখানে বহু বড় বড় কর্পোরেট হাউসে, বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই, পত্রিকায় তথ্য পাই, হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনো কর্মরত আছে। এগুলোকে আমি আইডেন্টিফাই করা হচ্ছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়াতে, গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে। এত বড় ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পরও আজকে প্রশাসন, রাজনীতি কন্ট্রোল হচ্ছে পরাশক্তি এমন ভাবে। কথায় কথায় এক শ্রেণীর সুশীল সমাজ বলে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ, ডিফাইন্ড আওয়ামী লীগ,
অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আবার আওয়ামী লীগকে তারা নির্বাচনে এবার আনতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, আধিপত্যবাদী ভারত শেখ হাসিনা এখান থেকে জনরোষে জীবন নিয়ে পালিয়ে গিয়ে যে দিল্লিতে আশ্রয় নিল, এত বড় বিপ্লব, এত বড় গণবিস্ফোরণ জানার পরেও এই আধিপত্যবাদী শক্তি যে ফ্যাসিস্টের প্রেতাত্মাকে আশ্রয় দিল, তারাও তো এই আধিপত্যবাদী শক্তি হিসেবে আবার প্রমাণ দিল যে তারা এই দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সাথে তারা বিরোধিতা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য আমরা আজকের এই আপনাদের স্মরণ সভা থেকে বলতে চাই যে প্রতিবেশী ভারতের সঙ্গে